যেই মানুষটার জন্য বাবার কাছে আমি ফিরতে পেরেছি সেই মানুষটাকে ধন্যবাদ জানাতেই হবে। আর দেরি করা ঠিক হবে না, আমি কালই যাব। উনি তো বলেছিল যে এই জঙ্গলেই থাকেন উনি। হ্যাঁ, উনি তো এটাই বলেছিল। আমি কালই বের হব ওনাকে খুঁজতে। পরের দিন সকালে কাউকে কিছু না জানিয়ে রাজকুমারী কাজললতা বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে। কাজললতা বেরিয়ে পড়ল জঙ্গলে সেই ছেলেটার খোঁজে। খুঁজতে খুঁজতে এক সময় কাজললতা জঙ্গলের শেষে সেই পাহাড়ের কাছে চলে এলো। আর হাঁটতে পারছি না, বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু তার দেখা পেলাম না এখনো। সে তো বলেছিল যে এই জঙ্গলের ভেতরেই থাকে, তবে এখন কোথায়? আমি কি এখানে আরো কিছু সময় অপেক্ষা করব? হ্যাঁ, তাই করি। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, তবুও সেই ছেলেটার দেখা মিলল না। অবশেষে এতটা পথ হেঁটে এসে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, একটু জল পেলে। হঠাৎ কে যেন তার দিকে জল এগিয়ে দিল। প্রথমে কাজললতা একটু ভয় পেয়ে গেল, কিন্তু তারপর দেখলো এই নিন জল, এটা দিয়ে আপাতত ক্লান্তিটা দূর করুন। এখানে এটা ছাড়া আর কিছু পাওয়া যাবে না। আপনাকে খুঁজতেই এসেছি, কিন্তু আপনি কি করে বুঝলেন যে আমি জল চাইছিলাম? প্রতাপ একটু হেসে বলল, সেটা না হয় পরে কখনো বলবো। কিন্তু পরে যদি আর দেখা না হয়? তাহলে অজানাই থেকে যাবে। কাজললতার হঠাৎ মনে পড়লো এই কথাটা তো নিজেই বলেছিল আগের দিন। এটা মনে পড়তেই মৃদু হাসলো সে। তো বলুন এবার রাজকুমারী কাজললতা, হঠাৎ এই জঙ্গলে কেন আপনি? আবার কি কিছু প্রয়োজন? আপনাকে ধন্যবাদ জানাতেই আজ এখানে এসেছি। আপনার সংগ্রহ করা ওই জিনিসগুলো দিয়ে বাবা সুস্থ হয়ে উঠেছেন, তাই আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি কে? আর এই জঙ্গলেই বা কেন থাকেন? আমি প্রতাপ। আগে পশু পাখি শিকার করতে আমার খুব ভালো লাগতো। আমার বাবার এগুলো একেবারে পছন্দ ছিল না, তাই বাধ্য হয়ে এই জঙ্গলে আমি থাকতে শুরু করি। তবে এখন শিকার করি না আর আগের মতো। এখন জঙ্গলের পাখিগুলোদের সাথেই সময় কেটে যায়। কিন্তু এভাবে জঙ্গলে দিন না কাটিয়ে বাড়িতে ফিরে গেলেই তো পারেন। বাড়িতে ফিরে গেলে তো আর রাজকুমারীর দেখা পেতাম না আজ। কাজললতা কিছু না বলেই সামান্য হাসল, তারপর বলল, বেশ, তবে আজ আসি। এরপর কাজললতা ফিরে এলো তার রাজ্যে। এদিকে শান্তিপুর রাজ্যের রাজা সুস্থ হয়ে ওঠায় সেই রাজ্যে উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনটা রাজকুমারী কাজললতার জন্যও বটে, কিন্তু এটা মাধবীলতার একেবারেই পছন্দ না। দাসী, তোমাকে কাল যে নতুন পোশাক আর হীরের গয়নাগুলো দিয়েছিলাম, কাজললতার জন্য ওকে সময় মতো সেগুলো দিয়ে সাজিয়ে দেবে। এত দামি দামি পোশাক আর হীরের গয়না কাজললতা পরবে? হ্যাঁ, ও তো নিজে থেকে চাইবে না, তাই রাজামশাই নিজেই এগুলো এনেছেন ওর জন্য। ওকে তো এগুলো মানাবে না, তার থেকে বরং এগুলো আমিই পরি। আমার মতো সুন্দরীকেই কেবল এগুলো মানাবে। এটা বলে সেখান থেকে একটা হীরের হার নিয়ে নিজের গলায় পরতেই যাচ্ছিল। তোমার জন্য তো সব এনেছে রাজামশাই, তবে তুমি কেন কাজললতার জন্য আনা জিনিসের দিকে তাকাচ্ছ? এটা শুনে মাধবীলতা বেজায় রেগে গেল। রেগে গিয়ে হারটা রেখে দিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। এরপর কাজললতা আর মাধবীলতা তাদের যার যার পোশাক পরে তৈরি হলো। আজ রাজবাড়িতে মহা উৎসব, অনেক লোকের আনাগোনা। এমন সময় রাজপ্রাসাদের দরজায় এসে দাঁড়ালো প্রতাপ। এ কি, এত লোক! এখন কাজলতাকে কোথায় খুঁজি আমি? আমি বরং প্রাসাদের ভেতরে গিয়ে কাউকে শুনে নেব। এটা ভাবতে ভাবতে প্রতাপ প্রাসাদে ঢুকলো, কিন্তু হঠাৎ তাকে দেখতে পেয়ে, এই, কে আপনি? দেখে তো মনে হচ্ছে পশু পাখি শিকারী। সামান্য এক শিকারী হয়ে আপনি রাজপ্রাসাদে ঢুকেছেন কারো অনুমতি ছাড়াই?
আমি তো চুরি করতে আসিনি, আমি এসেছি। প্রহরী, প্রহরী, কে আছিস? কে এই সামান্য এক শিকারীকে ঢুকতে দিয়েছিস? হঠাৎ রাজামশাই সেখানে উপস্থিত হলেন। বললেন, কি হয়েছে মাধবীলতা, তুমি এভাবে কথা বলছো কেন? উনি হয়তো এই রাজ্যের অতিথি। রাজার এমন কথাতে বেশ মুগ্ধ হয়ে গেল প্রতাপ, কিন্তু রাজকুমারী মাধবীলতা একটুও খুশি হলো না। পেরিয়ে গেল উৎসবের দিন। আজও দেখা হলো না কাজলতার সাথে। শুনেছি সে নাকি প্রতিদিন সকালে বাগানে যায়, তখনই না হয় দেখা করব তার সাথে। এটা ভেবে সে রাতে ঘুমিয়ে পড়ল প্রতাপ। কিন্তু পরের দিন সকালে রাজামশাইয়ের সব থেকে পছন্দের ঘোড়া ছিল ওটা। এখন সে যদি জানতে পারে আমাদের জন্য ঘোড়াটা মরলো এভাবে, তাহলে তো আমাদেরকে কারাগারে বন্দি করে রাখবে। বড্ড ভুল হয়ে গিয়েছে ভাই। আর কে জানবে বল দেখি, রাতের বেলা সাপ এসে কামড়ে দেবে এভাবে? এর আগে তো এমন কখনো হয়নি। সেসব নিয়ে আর ভেবে কি হবে? এখন বল, কি করে রাজামশাইকে বলবি? বলছি কি, কাল একজনকে এখানে দেখলাম বুঝলি, আগে কখনো দেখিনি। প্যাডাররা নতুন মনে হয়। সে তো বুঝলাম, কিন্তু তোকে দিয়ে কি হবে? আমরা রাজামশাইকে গিয়ে বলবো ওই লোকটার জন্য রাজার পছন্দের ঘোড়াটা মরেছে। যেমন কথা তেমন কাজ। সেই লোক দুজন মিলে রাজাকে বলল। রাজার সব থেকে পছন্দের ঘোড়ার এমন কথা শুনে প্রচণ্ড রেগে গেল। বলল, এত বড় সাহস! আমার পছন্দের ঘোড়ার অযত্ন! সেনাপতি, এক্ষুনি তাকে কারাগারে বন্দি করো। রাজার আদেশের সঙ্গে সঙ্গে সেনাপতি তার দুজন লোক নিয়ে প্রতাপকে বন্দি করে নিয়ে গেল কারাগারে। আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি এসবের কিছুই জানতাম না। আর আমি তো ঘোড়ার রক্ষক হিসাবেও ছিলাম না। আমি এই রাজ্যে নতুন, দয়া করে আমাকে মুক্ত করে দিন এখান থেকে। রাজার আদেশ ছাড়া আপনাকে এখান থেকে মুক্ত করতে পারবো না। রাজামশাইয়ের প্রিয় ঘোড়া মারা যাওয়ায় সে প্রচন্ড রেগে আছে। পরের দিন রাজকুমারী, শুনেছেন তো রাজ্যের খবর? খবর? কিসের খবর? সে কি রাজকুমারী, আপনি জানেন না? কাল আমাদের রাজ্যে নতুন এক লোক এসেছে, কিন্তু রাজামশাই তাকে ভুল বুঝে কারাগারে বন্দি করে রেখেছেন। ভুল বুঝে? কি এমন হয়েছিল? দাসী তার হাতের কাজ রেখে রাজকুমারী কাজললতার দিকে এগিয়ে এসে বলল, কাল রাজামশাইয়ের পছন্দের ঘোড়াটা মারা গেছে সাপে কেটে। তাই নিয়ে রাজার সে কি রাগ! আসলে ঘোড়াশালা দেখাশোনা করে যে দুজন, ওরা কাল রাতে ঘুমিয়ে পড়েছিল। তখন কোথা থেকে একটা সাপ এসে কামড়ে দিয়েছে। কিন্তু এখানে সেই নতুন লোকটার কি দোষ? ওরা দুজন রাজাকে ভুল বুঝিয়েছে, আর রাজা ওই লোককে বন্দি করে রেখেছে। দাসী চলে গেলে কাজললতা মনে মনে ভাবল, নতুন লোক? কে এই নতুন লোক? একবার গিয়ে দেখা করে আসবো কি? হ্যাঁ, তাই বরং করি। এরপর কাজললতা চলল কারাগারের দিকে সেই বন্দি লোকটার সঙ্গে দেখা করার জন্য। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা মায়াবী রাজকন্যা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।